নমস্কার, টেট ফাউন্ডেশন ব্যাচের আরও একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটিরের টেট ফাউন্ডেশন ব্যাচের ক্লাস। তো আজকে আমরা ইংলিশ স্পেশাল ক্লাস নিয়ে আলোচনা করব, ক্লাস নাম্বার 5 সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি ওয়ার্ড এবং সি লেভেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমার সেন্টেন্স। তো সেন্টেন্স নিয়ে আলোচনা করব আজকে। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের যে সমস্ত ভাগগুলো রয়েছে সেগুলো নিয়েও আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে। তো সেক্ষেত্রে তোমরা দেখতে থাকো, শুনতে থাকো শিক্ষা কুটিরের ক্লাস। তো যাই হোক, আমরা একদম মূল যে স্লাইড রয়েছে সেখানে চলে যাব। সেখানে গেলে পরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যে প্রথম যেটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য কাকে বলে, সেটা যদি আমরা দেখি যে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে, একদম বিস্তারিত, যে সেন্টেন্সের ভাগ থেকে শুরু করে শ্রেণীবিভাগ থেকে শুরু করে একদম পুঙ্খানুপুঙ্খ বাংলা এবং ইংরেজি উভয় সমন্বয় সাধনের মাধ্যমে পড়ানোর চেষ্টা করেছি, এবং আমি সেইভাবেই স্লাইডগুলো তৈরি করেছি যাতে প্রত্যেকে অন্তত বুঝতে পারে। প্রত্যেকে অন্তত বুঝতে পারে। তো যাই হোক, আমাদের আজকের যে বিষয় রয়েছে সেটা যে বলে রাখা ভালো, যে সেন্টেন্স কি দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে। অর্থাৎ বাক্য কি, যখন বক্তার মনের ভাব দুই বা ততোধিক শব্দ মিলিত হয়ে যদি মনের ভাব প্রকাশ করে, তখনই কিন্তু সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো। যে অন্যথায় একাধিক শব্দ মিলিত হলে যদি সম্পূর্ণ রূপে মনের ভাব প্রকাশ বা কথা প্রকাশ না করে, তাহলে কিন্তু সেটাকে আমরা বাক্য বলতে পারবো না। একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহ অবশ্যই সঠিক ক্রমে সাজাতে হবে। যদি সঠিক ক্রমে আমরা সাজাতে না পারি, তাহলে পরে কিন্তু আমরা কখনোই সেটাকে সেন্টেন্স বলতে পারবো না। এবার ইংরেজিতে কি বলা হচ্ছে, দ্য সেন্টেন্স ইজ নোন অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ ইংলিশ গ্রামার। ইট কন্টেইনস a word of a group of words that says complete ideas, sense, feelings or meanings, consist of a subject and a verb. Also it may consist an object or complement, and the word are ordered properly. অর্থাৎ যে শব্দটা গঠন করতে হবে সেখানে কিন্তু ভার্ব থাকতে হবে, একটা সাবজেক্ট থাকতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে একটা কিন্তু অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকতে হবে। না হলে পরে কিন্তু আমরা বলতে পারবো না। শুধু তাই নয়, এখানে কিন্তু আইডিয়া, সেন্স, ফিলিংস অ্যান্ড মিনিংস থাকতে হবে। ঠিক আছে, মিনিংস থাকতে হবে, এবং তো সর্বোপরি কিন্তু একটা ভার্ব থাকতেই হবে। এ ভার্ব ইজ মাস্ট ইন এ সেন্টেন্স, উইদাউট এ ভার্ব নো সেন্টেন্স ক্যান বি ফর্মড। অর্থাৎ ভার্ব ছাড়া কিন্তু কখনোই একটা তোমার বাক্য গঠন করা সম্ভব নয়। এবার আমরা যেটা জানবো সেটা মূলত আমরা একটু উদাহরণগুলো জেনে নিই, তাহলে পরে আমাদের সুবিধা হবে। নেক্সট হচ্ছে, দেখো আমরা উদাহরণগুলো জেনে নেবো। যে লুক অ্যাট দ্য এক্সাম্পল ভেরি কেয়ারফুলি। আমরা এবার উদাহরণগুলো জেনে নিই। যে সিনা ইটস পিৎজা, সিনা ইটস পিৎজা। ইন দিস সেন্টেন্স সিনা ইজ সাবজেক্ট। তো যে তোমরা জানো যে সিনা ইজ সাবজেক্ট, ঠিক আছে। আমরা এখানে দেখছি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর পিৎজা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, পিৎজা হচ্ছে অবজেক্ট। আবার ঠিক এই শব্দটায় দেখো, রহিম লাভস টু ট্রাভেল। ঠিক আছে, লাভস টু ট্রাভেল। তো এখানে কি, রহিম হচ্ছে কিন্তু, রহিম যদি ধরি আমরা, রহিম হচ্ছে সাবজেক্ট, লাভস হচ্ছে কিন্তু তোমার ভার্ব রয়েছে। ঠিক আছে, আর অবজেক্ট হচ্ছে কি, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হচ্ছে কিন্তু ট্রাভেল। ঠিক আছে, ট্রাভেলটা কিন্তু অবজেক্ট বা কমপ্লিমেন্ট হচ্ছে। তারপরে আমরা যদি দেখি, তারপরে যেটা রয়েছে, যে সিমিলারলি দে প্লে ফুটবল, যে তাহারা ফুটবল খেলে। এখানেও যদি ওয়ার্ডগুলোকে অগোছলভাবে সাজানো যায়, অর্ডার মেনটেন করা না হয়, তাহলে পরে কিন্তু এটাকে আমরা কখনোই মানে সেন্টেন্স বলতে পারি না। যে রহিম লাভস টু ট্রাভেল, এটা কিন্তু একদম প্রপার অর্ডারে অর্ডার মেনটেন করে সাজানো রয়েছে। এটাকে যদি আমরা উল্টোভাবে লিখি, যেখানে তাকে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, যে কি, যেখানে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে টু ট্রাভেল লাভস রহিম। তো এটার কিন্তু কোনো রকম যে অর্ডার মেনটেন যেহেতু হয়নি, সেই কারণে কিন্তু এটাকে আমরা বাক্য বলতে পারবো না। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাক্যের শ্রেণী বিভাজন সম্পর্কে। আমরা শ্রেণী বিভাজন জানবো, বাক্যের প্রকারভেদ। যে দেয়ার আর 5 ক্যাটাগরিজ অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং অ্যান্ড ফাংশন। তো তার এক কথায় বাক্যের কাজ এবং বাক্যের অর্থ এবং বাক্যের কাজ বা কার্যপ্রণালী অনুসারে কিন্তু আমরা 5 ভাগে ভাগ করতে পারি। 5 ভাগগুলো কি কি, সেই 5 ভাগগুলো আমরা একটু দেখে নিই। যে 5 ভাগগুলো কি কি, প্রথম রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। 2 নম্বরে যেটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তারপর হচ্ছে ইম্পারেটিভ
সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য, নেক্সট হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনাসূচক, এবং লাস্টে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। তো এই মূলত 5 ভাগে কিন্তু আমরা একটা শব্দের মানে একটা বাক্যের অর্থ এবং একটা বাক্যের কার্যপ্রণালী অনুসারে কিন্তু আমরা এই 5 ভাগে ভাগ করতে পারি সেন্টেন্সকে। এবার আমরা এক এক করে প্রতিটা ভাগ সম্পর্কে জানার চেষ্টা করব। যে প্রথম আমাদের যেটা আসছে অ্যাসার্টিভ সেন্টেন্স কি বা বর্ণনামূলক বাক্য কাকে বলে, এবং এর উদাহরণ এবং পুঙ্খানুপুঙ্খভাবে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা আলোচনা করব আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা প্রত্যেকটি ভাগ শুধুমাত্র কিন্তু এবার আমরা যে মিনিং অ্যান্ড মিনিং অ্যান্ড ফাংশন ওয়াইজ আমরা 5 ভাগে ভাগ করলাম, এরপরে আমরা যেটা দেখব যে স্ট্রাকচার ওয়াইজও কিন্তু আমরা ভাগ করব। ঠিক আছে, স্ট্রাকচার ওয়াইজও কিন্তু আমরা ভাগ করব। তো সেক্ষেত্রে প্রথমেই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কি বা বর্ণনামূলক বাক্য। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য যদি আমরা দেখি যে প্রথমে কাকে বলে সেটা একবার দেখে নেব। যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য কি, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বিবৃতি প্রকাশ করা হয় তাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ এ সিম্পল স্টেটমেন্ট অফ অ্যাসার্টেশন অ্যান্ড ইট মে বি affirmative or negative। ঠিক আছে, you may follow the pattern like subject plus verb plus object complement or adverb। তো এখানে যদি আমরা বাক্যের গঠন দেখি তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি হবে? ঠিক আছে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। তো অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলা হচ্ছে না, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেই বাক্য যে বাক্যে তোমার যে বাক্যে কি অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি না, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে, সেগুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, এবং সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনও আমরা বলে দিয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব রয়েছে। এক্সাম্পল এবার আমরা একটু দেখে নেবো, এক্সাম্পল দেখলে পরে আমাদের একটু সুবিধা হবে। হি রিডস দ্য বুকস একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য, সে বই পড়ছে। যে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক বাক্য, এটা হ্যাঁ সূচক বাক্য। হি হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, দ্য বুক হচ্ছে অবজেক্ট। এখানে উপরে দেওয়া প্যাটার্নের সাথে কিন্তু খুব সহজেই মিলে যাচ্ছে, কারণ আমরা যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমরা যে প্যাটার্নটার কথা বললাম সেই প্যাটার্নের সঙ্গে কিন্তু খুবই মিলে যাচ্ছে। তারপরে আর একটা উদাহরণ দেখো, যে উই ডু নট রান ইন দ্য সান, সাধারণ বিবৃতি, নেগেটিভ সেন্টেন্স এর উদাহরণ। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স আমরা বললাম যে এখানে কিন্তু অ্যাফার্মেটিভ অর নেগেটিভ হতে পারে। ঠিক আছে, অ্যাফার্মেটিভ অর নেগেটিভ হতে পারে, এবং এক্ষেত্রে যদি আমরা দেখি এটা কিন্তু না সূচক বাক্য, যে উই ডু নট রান ইন দ্য সান। তো এক্ষেত্রে কি এভরিওয়ান শুড রিড দিস পোয়েম, এখানে শুড হচ্ছে মডাল অক্সিলারি হিসাবে ব্যবহার করা আছে। এভরিওয়ান শুড রিড দিস পোয়েম। ঠিক আছে, যে প্রত্যেকের কিন্তু এই কবিতাটা পড়ার প্রয়োজন রয়েছে, যে শুড এখানে কিন্তু মডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হচ্ছে, মডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেক্সট যেটা আমরা পড়বো, যে অ্যাসার্টিভের পরে ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক বাক্য। ঠিক আছে, ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক বাক্য রয়েছে, সেটা কাকে বলে? যে সেন্টেন্স, যেখানে দেখো এখানে রয়েছে, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয়, তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করা বা কোনো প্রত্যুত্তর পাওয়ার জন্য কোনো কিছু জিজ্ঞেস করা হলে তখন সেটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কি কি রয়েছে দেখো, ইংরেজিতে কি বলা হচ্ছে, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক এনি কোশ্চেন টু গেট এ রিপ্লাই টু সামথিং অর সামওয়ান অ্যান্ড এন্ডস উইথ অ্যান ইন্টারোগেটিভ সাইন। অর্থাৎ ইন্টারোগেটিভ সাইন দিয়ে যদি কোনো রকম বাক্য গঠিত হয় সেটাকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হচ্ছে, এবং সেখানে কিন্তু আস্ক থাকবে, অর্থাৎ জিজ্ঞাসা করা হবে কোনো কোশ্চেন। তো এখানে দেখো ওয়ান অফ দ্য টু ফলোয়িং ওয়েস মে ফ্রম অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে ইট মে, এখানে টু ওয়েস রয়েছে, টু ওয়েস। ঠিক আছে, এখানে হচ্ছে ওয়ান অফ দ্য টু ফলোয়িং ওয়েস মে ফর্ম অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিন্তু দুটো ফর্ম হতে পারে। ঠিক আছে, দুটো ফর্ম হতে পারে। কি কি ফর্ম? যে দেখো, ইট মে বিগেন উইথ হেল্পিং অক্সিলারি ভার্বস অর মডাল অক্সিলারি ভার্বস। তো এটা কিন্তু শুরু হতে পারে অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব দিয়ে। যেমন কি অক্সিলারি ভার্বগুলো কি কি? যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটসেট্রা। আবার মডাল অক্সিলারি ভার্ব দিয়েও কিন্তু হতে পারে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এটসেট্রা। এর মাধ্যমেও কিন্তু
এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা কিন্তু হতে পারে। তাহলে অ্যাম, ইজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো দিয়েও হতে পারে, অথবা মডাল অক্সিলারি যে সমস্ত রয়েছে তো সেগুলো দিয়েও হতে পারে। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এগুলো দিয়েও হতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাম, ইজ, আর যেগুলোকে অক্সিলারি ভার্ব বলা হচ্ছে, আর মডালস অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল, শুড, উইল, উড এগুলো কিন্তু মডাল অক্সিলারির মধ্যে পড়ছে। তো নেক্সট আমরা যেটা আলোচনা করব যে এবার আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, তাহলে পরে সুবিধা হবে। দেখো, ডু ইউ নিড সাম মানি, ইজ হি ইয়োর ব্রাদার, শুড আই কল ইউ, মে বিগেন উইথ WH কোশ্চেন লাইক হু, হোয়ার, হোয়েন, হুম, হোয়াট, হুইচ, হাউ। তো শুধুমাত্র কিন্তু মডাল অক্সিলারি ভার্ব নয়, এর পাশাপাশি কিন্তু WH কোশ্চেনও হতে পারে, হু দিয়ে, হোয়ার, হোয়েন, হুম, হোয়াট, হুইচ, হাউ এটসেট্রা। যেমন কি, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, হুম ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট। তো এই সমস্ত তার মানে কি মডাল অক্সিলারি হতে পারে, অক্সিলারি হতে পারে, অথবা WH কিন্তু হতে পারে। নেক্সট আমরা যেটা আলোচনা করব যে ইম্প্যারেটিভ সেন্টেন্স, ইম্প্যারেটিভ বা অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে সেটা আমরা জানবো। ইম্প্যারেটিভ বা অনুজ্ঞাসূচক বাক্য কি না, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই বলা হয় ইম্প্যারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। এই ধরনের বাক্যে ইউ গোপন থাকে, মানে সাবজেক্ট কিন্তু সবসময় গোপন থাকে। সাবজেক্ট কিন্তু সবসময় গোপন থাকে। এখানে বলা ভালো যে ইম্প্যারেটিভ বা অনুজ্ঞাসূচক বাক্যটা কি না, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, যেমন রিকোয়েস্ট করা, ঠিক আছে, কোনো কিছু অর্ডার করা, তো সেগুলোকে কিন্তু বোঝানো হচ্ছে এই ইম্প্যারেটিভ সেন্টেন্সের মাধ্যমে বা অনুজ্ঞাসূচক বাক্যের মাধ্যমে। আমরা বাংলাতেও এগুলো আলোচনা করছি কারণ আমাদের বাংলাতেও সুবিধা হবে সেই কারণেই। এই ধরনের বাক্যে কিন্তু সাবজেক্ট গোপন থাকে এবং ইট এক্সপ্রেস রিকোয়েস্ট, ঠিক আছে, ইট এক্সপ্রেস অর্থাৎ ইম্প্যারেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, কমান্ড, সাজেশন। তো এটি সহজ প্যাটার্ন অনুসরণ করা যেতে পারে। সাবজেক্ট ইনভিজিবল থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। ভার্ব এবং অবজেক্ট থাকবে। যে তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে ভার্ব এবং অবজেক্ট থাকবে, সাবজেক্ট কিন্তু ইনভিজিবল থাকবে। যেমন ডু ইট কুইকলি, ঠিক আছে, ডু ইট কুইকলি এটা একটা অর্ডার বোঝানো হচ্ছে। নেভার টেল এ লাই, অ্যাডভাইস বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে প্লিজ গিভ মি এ পেন, এটা কিন্তু রিকোয়েস্ট বোঝানো হচ্ছে। তো বোঝা গেল তাহলে অনুজ্ঞাসূচক কি, এখানে অর্ডার বোঝাতে পারে, অ্যাডভাইস বোঝাতে পারে, রিকোয়েস্ট বোঝাতে পারে, কমান্ড বোঝাতে পারে, সাজেশনও বোঝাতে পারে, সাজেশনও বোঝাতে পারে। তো যাই হোক, আমরা পরবর্তী যে অপটেটিভ সেন্টেন্স রয়েছে সেটাতে চলে যাব, ঠিক আছে। যে প্রার্থনাসূচক বাক্য, এখানে কি না, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করা যায় তাকে বলে অপটেটিভ সেন্টেন্স। ইট এক্সপ্রেস ডিজায়ার, প্রেয়ার, উইশ, ঠিক আছে। তো এখানে কি আছে না, ডিজায়ার রয়েছে, প্রেয়ার রয়েছে, আর হচ্ছে উইশ রয়েছে। ডিজায়ার, প্রেয়ার এবং উইশ রয়েছে। এ সিম্পল প্যাটার্ন ক্যান হেল্প ইউ মোর, তো দ্যাট ইজ মে অ্যাসার্টিভ, মে থাকবে প্লাস অ্যাসার্টিভ থাকবে। যে বাট অ্যাট দ্য সেম টাইম ইউ শুড কিপ ইন মাইন্ড দ্যাট অ্যান অপটেটিভ সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট মে। তো মে ছাড়াও কিন্তু হতে পারে, ঠিক আছে, এটা একটা ব্যতিক্রমও থাকতে পারে যে সবসময় মে দিয়েই যে অপটেটিভ সেন্টেন্স হবে সেটা নয়, মে ছাড়াও কিন্তু মানে অপটেটিভ সেন্টেন্স হতে পারে, ঠিক আছে। যে বেশিরভাগ কিন্তু ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু মেয়ের ব্যবহারটা সব থেকে বেশি, ঠিক আছে, মে দিয়ে বেশি শুরু হয়, কিন্তু এছাড়াও কিন্তু ব্যতিক্রমও রয়েছে। এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো যে মে গড হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্ট্যাকলস, ঠিক আছে, মে গড হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্ট্যাকলস। তারপরে দেখো মে ইউ বি হ্যাপি ইন ইউর ফিউচার লাইফ, ঠিক আছে। তারপর হচ্ছে লাভ লং আওয়ার প্রেসিডেন্ট, ঠিক আছে, লাইভ লং আওয়ার প্রেসিডেন্ট। তো এখানে দেখো মে কিন্তু আমরা লাস্টে যেটা শব্দটা আমরা ইউজ করলাম সেটাকে কিন্তু আমরা সর্বশেষ যে উদাহরণ দিয়েছি সেখানে কিন্তু মে ছাড়াই আমরা অপটেটিভ সেন্টেন্স উদাহরণ করেছি। তো সেক্ষেত্রে কিন্তু যে সবসময় যে বাধ্যতামূলক যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মে হতেই হবে, মে ছাড়াও হতে পারে। যেমন এখানে আমরা উদাহরণ দিলাম লাইভ লং আওয়ার প্রেসিডেন্ট, লাইভ লং আওয়ার প্রেসিডেন্ট। তো এটা আমরা কিন্তু উদাহরণ দিলাম। তো সেক্ষেত্রে যাই হোক, আমরা পরবর্তী যে ভাগটা রয়েছে সেটাতে চলে যাব। এরপরে যেটা অপটেটিভের পরে এক্সক্লেমেটরি রয়েছে। এক্সক্লেমেটরিতে কি রয়েছে, এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক বাক্য। যে এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক বাক্যটা কি না, এর দ্বারা কি হয়, এর দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ, বিস্ময় প্রকাশ করা হয়, সেই কারণে এটাকে বলছে বিস্ময়সূচক,
ঠিক আছে, আমি হঠাৎ করে পেলাম হিপ হিপ হুররে, ঠিক আছে। তো ইট এক্সপ্রেস সাডেন অর স্ট্রং ফিলিংস অর ইমোশন লাইক সারপ্রাইজ, অ্যাঙ্গার, ডিলাইট, পেইন এটসেট্রা। ইট ইজ টার্ম অফ দ্য সাডেন চেঞ্জ অফ মাইন্ড, যে হঠাৎ করে যে আমাদের মনের পরিবর্তন ঘটে সেটা বোঝানোর জন্য যে বাক্য ব্যবহৃত হয় সেটাকেই বলা হচ্ছে কিন্তু এক্সপ্লেনেটরি সেন্টেন্স। এবং এক্ষেত্রে দেখি সামটাইমস ইট ক্যান স্টার্ট উইথ এলস, ব্রাভো, হুররে, হোয়াট, হাউ এটসেট্রা। অ্যান এক্সক্লেমেটরি সাইন ইজ ম্যান্ডেটরি আফটার দ্য এন্ড অফ ইট, অর্থাৎ একটা এক্সক্লেমেটরি বিস্ময়সূচক সিম্বল কিন্তু থাকবে, যে কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি এই বাক্যের শুরুতেই বসবে, ঠিক আছে। কোনো বাক্যে অ্যালস, ব্রাভো, ও, হাড়ি ইত্যাদি শুরু হলে তাদের শব্দগুলির পরে বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়। যেমন হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, হোয়াট এ বিউটিফুল সিন, আলস ইউ হ্যাভ ফেইলড ইন ইংলিশ, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, অর্থাৎ এক্সক্লেমেটরি সিম্বলটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে, ইউজ করতে হবে। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা স্ট্রাকচার অনুসারে কিন্তু সেন্টেন্সকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। স্ট্রাকচার অনুসারে কিন্তু আমরা সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করতে পারি। কি কি, যে এখানে দেখতেই পাচ্ছ স্ট্রাকচার অনুসারে আমরা সেন্টেন্সকে 3 ভাগে কি কি, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, সরল, জটিল এবং যৌগিক বাক্য। একদম সিম্পল, এগুলো আমরা ছোটোবেলায় পড়েছি, তো আরও একবার আমি এটা নিয়ে আলোচনা করছি যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই 3টে সেন্টেন্স কি, এবার আমরা এক এক করে এর পরবর্তী যে প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স কি রয়েছে সেটা একটু জেনে নেব। যে বাক্যে একটিমাত্র সাবজেক্ট অর অবজেক্ট বা একটিমাত্র সমাপিকা ক্রিয়া বা ফিনিট ভার্ব থাকে তাকে বলে সিম্পল বা সরল বাক্য। যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে এবং সেই সঙ্গে সাবজেক্ট ও অবজেক্ট থাকবে একটি মাত্র, তাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ইন এ সিম্পল সেন্টেন্স দেয়ার ইজ অনলি ওয়ান সাবজেক্ট অর ওয়ান ফিনাইট ভার্ব, ইট হ্যাজ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যে নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট এ ক্লজ ইজ। তো ক্লজ কাকে বলে সেটা আমরা জেনে নিই। এ ক্লজ is a sentence or a part of it, it may be dependent or independent, অর্থাৎ ডিপেন্ডেন্টও হতে পারে, ইন্ডিপেন্ডেন্টও হতে পারে। যেমন এখানে দেখো ইজি রয়েছে, হি হেটস মি, অর্থাৎ সে আমাকে ঘৃণা করে, ইজ এ সেন্টেন্স হুইচ হ্যাজ অনলি ওয়ান ক্লজ, অর্থাৎ এখানে কিন্তু একটা মানে একটাই ক্লজ রয়েছে, ঠিক আছে। যে হি হেটস মি অ্যান্ড আই হেট হিম টু, ইজ ইট ইজ অলসো এ সেন্টেন্স অ্যান্ড ইট হ্যাজ 2 ক্লজ, এখানে কিন্তু 2টো ক্লজ রয়েছে। যে আই হেট হিম টু, ঠিক আছে, হি হেটস মি অ্যান্ড আই হেট হিম টু, এখানে 2টো ক্লজ রয়েছে। যে ওয়ান ইজ হি হেটস মি অ্যান্ড অ্যানাদার ইজ আই হেট হিম টু, আই হেট হিম টু। তো এখানে 2টো ক্লজ রয়েছে। যে দিস 2 ক্লজ আর জয়েন্ট টুগেদার বাই এ কনজাংশন অ্যান্ড you may follow a simple pattern like subject, finite verb and complement. তো এই 3টে কিন্তু একটা আমরা যদি বেসিক স্ট্রাকচার দেখে থাকি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, ফিনাইট ভার্ব এবং কমপ্লিমেন্ট থাকবে। এক্সাম্পল দেখো, যে কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে রয়েছে সি রোট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল। তারপরে হচ্ছে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, ঠিক আছে, ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে থাকতে পারে। তো আমরা নেক্সট তাহলে সিম্পল সেন্টেন্স আমরা বুঝে নিলাম যে একটি সমাপিকা ক্রিয়া থাকবে এবং একটি সাবজেক্ট অবজেক্ট থাকবে এবং সাধারণত গঠন যেটা হবে সাবজেক্ট প্লাস ফিনাইট ভার্ব এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু কমপ্লিমেন্ট থাকবে, ঠিক আছে, কমপ্লিমেন্ট থাকবে। তো তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আচ্ছা কমপ্লেক্স বা জটিল বাক্য। জটিল বাক্যটা কি সেটা একবার আমরা জেনে নিই। জটিল বাক্য জানার পরেই আমরা চলে যাব একদম কম্পাউন্ডে চলে যাব। যে সকল বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকে এবং তার উপর আশ্রয় করে অবলম্বন করে আরও এক বা একাধিক খণ্ড বাক্য থাকে তাকে বলে কমপ্লেক্স বা জটিল বা মিশ্র বাক্য। ইট কনসিস্ট ওয়ান মেইন ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এখানে কিন্তু একটা ক্লজ মেন থাকে এবং অন্যান্য ক্লজগুলো থাকে, ঠিক আছে। যে এবার আমরা এখানে 2টো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে অ্যাডভার্বাল ক্লজ, ঠিক আছে, কাম আফটার মেন ক্লজ। তো মেন ক্লজের পরে কিন্তু একটা অ্যাডভার্বাল ক্লজ আসতে পারে, যেমন হিজ ব্রাদার ডায়েড হোয়েন হি ওয়াজ 7 years old, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হিজ মাদার ডায়েড, ঠিক আছে, হিজ ব্রাদার ডায়েড, এখানে ব্রাদার হবে, ঠিক আছে।
তো হিজ মাদার অর ফাদার ডায়েড হোয়েন হি ওয়াজ 7 years old। তো এখানে আমরা যদি যেটা হচ্ছে যে হিজ মাদার ডায়েড, এটা কিন্তু মেন ক্লজ রয়েছে। আর সাবঅর্ডিনেট কি ক্লজ কনজাংশন কি রয়েছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে হোয়েন, যে হি ওয়াজ 2 years old, এটা হচ্ছে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইফ ইউ নিড রেগুলারলি ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, ঠিক আছে। তো হিয়ার if you read regularly is a subordinate clause and you will do well in the examination, this is main clause, this is main clause। তো এক্ষেত্রে কি একটা মেন ক্লজ কিন্তু থাকবেই জটিল বাক্যে, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু থাকবে। নেক্সট যে উদাহরণ রয়েছে দেখো 2 নম্বর রয়েছে যে দ্য বেস্ট ওয়ে অফ ডিটেক্ট সাবঅর্ডিনেট ক্লজ ইজ দ্যাট দ্য অলওয়েজ বিগিনস উইথ কনজাংশন লাইক হোয়ার, হোয়াট, when, that, while, who, if, whether, because, whenever, whoever, whatever, wherever, through, although, till, until, unless, after, before, so that, etc। তো এটা কিন্তু বেস্ট ওয়ে যে ডিটেক্ট, আমরা সাবঅর্ডিনেট ক্লজটা কিভাবে ডিটেক্ট করব, ঠিক আছে। যে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু সবসময় সর্বদা শুরু হবে কি দিয়ে না, হোয়ার দিয়ে, হোয়াট দিয়ে, হোয়েন, দ্যাট, হোয়াইল, হু, ইফ, তারপরে হচ্ছে তোমার বিকজ, তারপর হচ্ছে ওয়েদার, হোয়াট এভার, তারপর হচ্ছে হু এভার, হোয়ার এভার, থ্রু, অলদো, টিল, আনটিল, আনলেস, আফটার, বিফোর, এইগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে পরে কিন্তু এগুলোকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হচ্ছে। যে ইউ ডিড নট ইভেন হিয়ার হোয়াট হিজ নেমস ওয়াজ, তারপর হচ্ছে থ্রু হি লাইভস ইন আমেরিকা হি স্পিক্স বেঙ্গলি ফ্লুয়েন্টলি। তো এখানে যে মানে দো দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, দো দিয়ে শুরু হয়েছে, আমরা তো দো দিয়ে বলেছি, এটা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে, ঠিক আছে। হি স্পিক্স বেঙ্গলি ফ্লুয়েন্টলি, এটা কিন্তু মেন ক্লজ হচ্ছে, এটা কিন্তু মেন ক্লজ হচ্ছে। এবং এক্ষেত্রে ইউ ডিড নট ইভেন হিয়ার হোয়াট হিজ নেম ওয়াজ, ঠিক আছে। তো এখানে হোয়াট দিয়ে শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, আর মেন ক্লজ হচ্ছে এটা, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমরা আলোচনা করব যেটা হচ্ছে কম্পাউন্ড, ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্স আলোচনা করব, কম্পাউন্ড সেন্টেন্সটা আলোচনা করে নেব। কম্পাউন্ডস, আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করছি। কম্পাউন্ড সেন্টেন্সটা কি, অর্থাৎ দুই নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোনো সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে তখন সেটাকে বলে কম্পাউন্ড বা যৌগিক বাক্য বলা হয়। যে ইট ইনকর্পোরেটস অ্যাটলিস্ট 2 প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ দুটো মেন ক্লজ যদি যুক্ত হয়, ঠিক আছে। দিস ক্লজ আর লিঙ্কড বাই 1 or more কোঅর্ডিনেটিং কনজাংশন, তারপর হচ্ছে পাংচুয়েশন অর বোথ। তো কনজাংশন পাংচুয়েশনের মাধ্যমে যদি দুটো সরল বাক্য মিলিত হয় তখন সেক্ষেত্রে কিন্তু এটাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। কনজাংশন দ্যাট আর ইউজড ইন কম্পাউন্ড সেন্টেন্স, কী কী কনজাংশন ইউজ করা হয় সেগুলো একবার দেখে নাও তোমরা, তাহলে পরে তোমাদের সুবিধা হবে। কী কী কনজাংশন ইউজ হয় না, দেখো আর, অ্যান্ড, অর, বাট, ফর, নট, অলসো, দাস, হাউএভার, মোরএভার, দেয়ারফোর, সো, স্টিল, এলস, অ্যাজ ওয়েল অ্যাজ, আদারওয়াইজ, অ্যাকর্ডিংলি, yet, not yet, but also, either or neither, either or neither nor, on the contrary। তো এই সমস্ত কিন্তু তোমার কনজাংশন ইউজ করা যেতে পারে। এক্সাম্পল কি আছে, হি ইজ এ পোর বাট হ্যাপি, ঠিক আছে, হি ইজ পোর বাট হ্যাপি, এখানে বাট, সব বাটটা কিন্তু ইউজ করা হয়েছে যৌগিক বাক্যের জন্য, বাট ইউজ করা হয়েছে, বাটটা কিন্তু কনজাংশন। তা হচ্ছে উই সার্চড হিম এভরিহোয়ার বাট ডিড নট ফাইন্ড, তো এখানে কি, এখানে বাটটা কিন্তু কনজাংশন রয়েছে। তা হচ্ছে মৌ সাউটেড অ্যান্ড, এখানে অ্যান্ড বলা হচ্ছে, অ্যান্ড অল দ্য পিপুল স্টার্টেড টু ক্ল্যাপ দেয়ার হ্যান্ডস, ঠিক আছে। তো এখানে কি কনজাংশন, তার মানে দুটো বাক্যের মিলিত হচ্ছে কনজাংশন, ঠিক আছে। কনজাংশনের মাধ্যমে সেই কনজাংশনগুলো কী কী সেগুলো কম্পাউন্ড সেন্টেন্সে, সেগুলোও কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও ডিটেলসে আলোচনা করব। সঙ্গে থাকো, ভালো থাকো। যদি ভালো লাগে ক্লাসটি তাহলে অবশ্যই লাভ রিয়াক্ট দিও, ঠিক আছে, এবং বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবে। আর আজকের যে নোটটা রয়েছে ক্লাস নোট, সেটা কিন্তু আমি তোমাদের গ্রুপে অলরেডি আগে দিয়ে দিয়েছি, তো সেগুলো তোমরা সংগ্রহ করে নেবে, ঠিক আছে। তো ভালো থেকো, দেখতে থাকো শিক্ষা কুটিরের ফাউন্ডেশন ব্যাচের ক্লাস। তো যদিও ক্ষমাপ্রার্থী আমি লাস্টে, একমাত্র মানে ক্ষমাপ্রার্থী এই কারণে আমি কিন্তু ইংরেজি নই, তোমাদের যেহেতু আমার ফাউন্ডেশন ব্যাচ রয়েছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব বলেছিলাম, সেই কারণে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলিকে উপস্থাপন করছি মাত্র, আর কিছুই নয়। ভালো থেকো, দেখতে থাকো শিক্ষা কুটির। ধন্যবাদ।